আছে রাস্তা প্রায়শই যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু একটু ভেবে দেখুন তো, এই রাস্তায় যদি আপনাকে আপনার মৃত্যুর কাছে নিয়ে যায় তাহলে কেমন হবে? এই পথ যদি না শেষ হয়। রোহিত আর মানান তাদের কলেজ ছুটি হওয়ার খবর শুনেই নিজেদের গাড়ি করে বেঙ্গালুরু থেকে পন্ডিচেরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা 2 থেকে 6 ঘন্টা ধরে গাড়িতে বসে আছে, কিন্তু তারা দুজন তাদের গন্তব্যের আশেপাশেও ছিল না। মানান গাড়ি চালানো অবস্থাতেই একটি বিয়ার বোতল শেষ করে ফেলেছিল, কিন্তু সে তখনও গাড়ি চালিয়ে যাচ্ছিল। গাড়ির গতি বাড়ার সাথে সাথে রোহিতের হৃদস্পন্দনও বেড়ে চলেছিল। ভাই, তুই অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিস, আমার কথাটা শোন। হয় গাড়ি থামা, না হয় আমাকে চালাতে দে। হেই ব্রো, চিল। খালি রাস্তায় স্পিডে গাড়ি চালাবো না তো কি ফুটপাতে গাড়ি চালাবো? হ্যাঁ, আমি এত কিছু জানি না ভাই, তুই এক সাইডে গাড়িটা থামা আর আমাকে গাড়িটা চালাতে দে, তা না হলে চল আজ রাতে এখানেই কোথাও থেকে যাই, গাড়িতে তাবু আছে। যখন মানান আর রোহিতের মাঝে গাড়ি চালানো নিয়ে ঝগড়া চলছিল, তখনই হঠাৎ করে সাদা শাড়ি পরিহিত এক নারী তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। মানান সেই মহিলাকে তার গাড়ি দিয়ে পিষে ফেলার আগেই রোহিত গাড়ির স্টিয়ারিং অন্যদিকে ঘুরিয়ে দেয়, আর মানানও তৎক্ষণাৎ নিজের হুঁশে ফিরে গাড়ির ব্রেক চেপে দেয়। গাড়িটা রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। যদিও রোহিত আর মানান প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু গাড়ির হঠাৎ করে থামার কারণে দুজনই কোনোই আর মাথায় প্রচন্ড আঘাত পায়। কিছুক্ষণ পর নিজেদেরকে সামলে যখন তারা দুজন গাড়ি থেকে নামে, তখন দেখে সেই সাদা শাড়ি পরিহিত মহিলাটা এখনো তেমন ভাবেই রাস্তাতেই দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। রাগে কটমট করতে থাকা মানান নেশাগ্রস্ত অবস্থাতেই সেই মহিলার কাছে যায় আর তার হাত টেনে বলে, শিয়ালি, তুই অন্ধ নাকি? নিজে তো মরবি, আমাদেরকেও মারবি। এখন যে গাড়িটা সর্বনাশ করলি, সেটার টাকা কে দেবে? তোর বাপ। কে থামিয়েছিল তোমাদের মেরে ফেলতে আমাকে? এমনিতে ওই রাস্তায় কেউ আসে না। মানান ভাই, একটু চিন্তা ভাবনা করে কথা বল। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কিছু মনে করবেন না। একটু বোকাশোকা। এমনিতে এত রাতে আপনি এখানে একা? আমার স্বামী তো আমাকে রেখে পালিয়েছে, তোমরা আমাকে মেরে ফেলো। পৃথিবীতে বন্ধাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। না, এভাবে কান্না করবেন না। আমি যা যা বলছি তাতে কিছু মনে করবেন না। আমরা থাকতে আপনার কিচ্ছুই হবে না। ও বলতে চাইছি আপনি আমাদের সাথে সেফ আছেন। সকাল হলে রাস্তায় কোনো গাড়ি স্টেশনে পৌঁছে দেব। ততক্ষণ পর্যন্ত যদি আপনি আমাদের সাথে থাকতে চান, থাকতে পারেন। আমাদের কাছে সব আছে। সেই বেচারি মহিলার অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘের মতো ছিল, কিন্তু খুব একটা চিন্তা ভাবনা না করেই সে ওই 2 যুবকের সাথে যাওয়া সঠিক সিদ্ধান্ত মনে করে। তাঁবু লাগানোর পর আগুন জ্বালিয়ে তারা 3 জন সকালের অপেক্ষা করছিল। এমনিতে আমার নাম সাক্ষী, আর আপনারা? এই সুদর্শন সাহসী যুবককে মানুষ মানান বলে রাখে। আর এটা আমার বন্ধু রোহিত। সে এখনো তার মায়ের সাথে কথা না বলে ঘুমায় না। এই কথা শুনে সাক্ষী হেসে ওঠে। মহলটাকে একটু শান্ত করার জন্য রোহিত তার গিটার বের করে আর একটা গান গাইতে শুরু করে। শাম ভি কহি জैसे हो नदी लहर लहर जैसे बह रही है। রাতের রং পুরোপুরি গাঢ় না হয়ে উঠতেই এক নোংরা ব্যক্তি হাতে চাকু নিয়ে রাগে গজগজ করতে করতে তাদের দিকে এগিয়ে আসছিল, আর প্রতিটি বারন্ত কদমের সাথে সাথে সে একটা বলে যাচ্ছিল, মারা মুনকে দোতারাম, মার না মুনকে দোতারাম, মার না মুনকে দোতারাম। সাক্ষী আর রোহিত কেউই তার কথা বুঝতে পারছিল না, কিন্তু তারা এটা খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল যে এখানে থাকা আর বিপদকে দাওয়াত দেওয়া এটি একই কথা। তারা দুজন কিছু করার আগে মানান তার ব্যাগ উঠিয়ে নেয় আর তাদের দুজনকে জঙ্গলের ভেতরে ফেলে রেখে জঙ্গলের ভেতর থেকে বাইরে বেরোনোর জন্য দৌড় লাগায়। রোহিত ও সাক্ষীর হাত ধরে বুলেটের গতিতে নিজেদের গাড়ির দিকে দৌড় দেয়। গাড়ির কাছে পৌঁছানো মাত্রই রোহিতের চোখ কপালে উঠে যায়, কারণ যেই গাড়ি একটু আগে গাছের সাথে ধাক্কা খেয়ে পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছিল, সেই গাড়ি এখন কিভাবে ফার্স্ট ক্লাস অবস্থায় দাঁড়িয়ে আছে। তাছাড়া গাড়িটা রাস্তার কিনারে এমন ভাবে পার্ক করা ছিল যেন কিছুই হয়নি, কিন্তু দুজনই নিজেদের প্রাণের ভয়ে এতটা ভীত ছিল যে কোনো কিছু না ভেবে গাড়ির ভিতরে গিয়ে বসে আর দরজাগুলো ভেতর থেকে লক করে দেয়। রোহিত, দাঁড়িয়ে আছো কেন? জলদি গাড়ি চালাও। না, মানহানকে ছাড়া আমি কোথাও যাব না। ও আসবে না। আর ভুলে গিয়েছো কিভাবে আমাদের একা ফেলে পালিয়ে গিয়েছে? তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। আর দরজা খুলো না। রোহিত দরজা খুলে বাইরে যাওয়ার আগে সেই ল্যাংড়া ব্যক্তি তার গাড়ির সামনে চলে আসে আর তার চাকু দিয়ে গাড়ির আয়নার উপর আঘাত করতে শুরু করে। রোহিত ডান বাম না দেখে গাড়ির চাবি ঘোরায় আর অ্যাক্সিলেটরের উপর
এমনভাবে পা রাখে যে কখন বৃদ্ধ লোকটি ঘুরে পিছনে পড়ে গিয়েছে তা সে বুঝতেও পারে না। মানান জঙ্গলের গভীরে এমনভাবে হারিয়ে গিয়েছিল যে এখন চাঁদের আলো তাকে সঠিক রাস্তা দেখাতে পারছিল না। সে তার সামনে থাকা গাছ ও গাছের ডালপালাগুলো ভালোভাবে দেখতে পারছিল না, যার ফলে ধারালো গাছের ডালের আঁচড়ে তার হাত পা কেটে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। তবু সে আশা না হারিয়ে তার ফোন বের করে এই নির্জনে নেটওয়ার্ক খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। ব্যাস এই নেটওয়ার্কটা পাইয়ে দাও, কসম করে বলছি এই রোড ট্রিপের চক্কর ঝেড়ে দেবো। এখন থেকে প্লেন আর ট্রেনে ঘুরে বেড়াবো, ব্যাস একটা দিক দেখিয়ে দাও ভগবান। মানান ভগবানের কাছে ভিক্ষা চাইছিল। ঠিক তখনই সে তার পাশের একটা ঝোপে একটি সাদা শাড়ির ফাটা অংশ দেখতে পায়। সেটা দেখে তার মনে একটু আশা জাগে। এটা তো সাক্ষীর শাড়ি মনে হচ্ছে। এর মানে রোহিত আশেপাশেই আছে। রোহিত, রোহিত, রোহিত! এরপর বামে যে সামনে পুলিশ স্টেশন আছে, ওখানে গেলে কেউ হয়তো আমাদের সাহায্য করবে। কিন্তু এটা কিভাবে জানলেন? হ্যাঁ, এখন এসব ভাবার সময় নেই, যত দ্রুত সম্ভব থানায় চলো। সাক্ষীর জোরাজুরিতে রোহিত গাড়ি ফুল স্পিড অন করে আর একটি কাঁচা রাস্তায় বেরিয়ে একটি পুরাতন পুলিশ স্টেশনে পৌঁছায়। বাইরের দিক থেকে পুলিশ স্টেশনকে দেখে একটি পুরনো ধ্বংসস্তূপ মনে হচ্ছিল, যেখানে শত বছরেও কেউ প্রবেশ করেনি। কিন্তু এই আলো অন্ধকার রাতে যেখানে মৃত্যু মাথার উপর তাণ্ডব করছে, সেখানে এর থেকে ভালো জায়গার কি বা হতে পারে যেই জায়গাটা রোহিত সাক্ষীকে আশ্রয় দিতে পারবে? এই কথাটাই মাথায় রেখে রোহিত পুলিশ স্টেশনের দরজায় লাথি মারে। এতে পুলিশ স্টেশনের দরজা খুলে যায়। দরজা খুলতেই 3-4টি পেঁচা বেরিয়ে আসে, যেগুলো দেখে রোহিত নিজের চোখ বন্ধ করে ফেলে আর সাক্ষীও তার মাথা রোহিতের বুকে গুজে দেয়। যাই হোক, যখন তারা দুজন ভিতরে যায় তখন তারা দেখে পুলিশ স্টেশনের চারদিকে মাকড়সার জাল, নষ্ট টেলিফোন আর ভাঙ্গাচোরা চেয়ার টেবিল পড়ে আছে। শেষ ভরসার টেলিফোনটাও শেষ পর্যন্ত খারাপ। সবকিছু তো বন্ধ। সকাল পর্যন্ত এখানে থেকে গেলেই ভালো হবে। এক কাজ করুন, আপনি এখানেই থাকুন, আমি গাড়ির ভেতর থেকে একটা চেইন আর কিছু খাবার নিয়ে আসি, যেন এই দরজাটাকে ভেতর থেকে ভালো করে বন্ধ করে রাখা যায়। রোহিত যখনই তার গাড়ির ভেতর থেকে ছোট একটা ব্যাগ নিয়ে ফিরে আসে তখন সে দেখে সেখানে সাক্ষী নেই। এটা দেখে তার গলা এমনভাবে শুকিয়ে আসে যেন এক্ষুনি সে এক সমুদ্র পানি খেয়ে ফেলবে। সে পুলিশ স্টেশনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাক্ষীকে খুঁজে বেড়ায়। এরই মধ্যে হঠাৎ করে থানার দরজা বন্ধ হয়ে যায়। জানালা আর ভাঙ্গা দেওয়াল বেয়ে রক্ত পড়তে শুরু করে। রোহিত চারিদিকে তাকিয়ে সাহায্যের জন্য আর্তনাদ করছিল, কিন্তু তখন এতটাই দেরি হয়ে গিয়েছিল যে তার কোমর পর্যন্ত শক্ত হয়ে গিয়েছিল। সে ডুবে যাওয়ার আগেই তার কানে সাক্ষীর আওয়াজ বেজে ওঠে। অপরিচিত ব্যক্তিদের কথা এতটা বিশ্বাস করা উচিত না। সে আপনাকে রক্তের নদীতে ডুবিয়ে মারবে। মানান, যে কিনা গত 1 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছে, সে স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন সে ঝোপঝাড় পেরিয়ে কাঁচা রাস্তায় ওঠে। সে খুশিতে ঝলমলিয়ে ওঠে। সে যখনই ঝোপঝাড় পার করে কাঁচা রাস্তায় উঠে তখন হঠাৎ করেই সে সাক্ষীকে দেখতে পায়, যার পিঠের উপর নখের দাগ ছিল আর কাপড় এমনভাবে ছিঁড়ে গিয়েছিল যা দেখে মনে হচ্ছিল কোনো নর পিশাচ নিজের শারীরিক ক্ষুধা মেটানোর জন্য তাকে খুবলে খাচ্ছে। সাক্ষী, তুমি ঠিক আছো তো? সাক্ষী, প্লিজ ওঠো। সাক্ষী, সাক্ষী, সাক্ষী! যদি এটা কোনো মজা হয়ে থাকে তাহলে খুব খারাপ একটা মজা, কিন্তু এটা, প্লিজ ওঠো, ওঠো সাক্ষী। একথা শুনে সাক্ষী এক ভয়ানক হাসি হাসতে শুরু করে আর দাঁড়িয়ে মানানের কাছে যেতে যেতে একটি দারুণ মেয়ে থেকে এক ভয়ঙ্কর ডাইনিতে বদলে যায়। এতে মানানের খারাপ ভাগ্য আরও বেশি খারাপ হয়ে ওঠে যখন সাক্ষীর ভেতর থেকে তারই মতো আরও 3টি ডাইনি বেরিয়ে আসে। তারা মানানকে কামড়ে আছড়ে তার দেহ ছিন্ন ভিন্ন করায় ব্যস্ত হয়ে পড়ে। সাক্ষী! ডাইনিদের আক্রমণ এতই সাংঘাতিক ও ভয়ানক ছিল যে মানানের চিৎকারে আকাশও ফেটে পড়ছিল আর ব্লু ক্রস রোডের হাইওয়ে মানানের রক্তে লাল হয়ে উঠেছিল।